হ্যালো এভরিওয়ান, আমার বাংলার ক্লাসে আমি তোমাদের আজকে সবাইকে জানাই স্বাগত। ভালো আছো তো সবাই? তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা সমাসের ৮ নম্বর পর্বের ক্লাস শুরু করব। ৮ নম্বর পর্বে আমরা অনেকগুলো সমাস একসঙ্গে করে নেব, যার মধ্যে প্রথমেই পড়বে নিত্য সমাস। বানানটা একটু দেখে নিও, নৃত্য নয় কিন্তু, কেমন? নাচ নয়, নিত্য সমাস। কি বলছে এই সমাসটা সেটা আমরা একটু দেখে নেব। সেখানে যেটা বলা হচ্ছে খুব ভালো করে একটু খেয়াল করো। সেটা হলো, এখানে কি হয়, সমস্যমান পদগুলি নিত্য অর্থাৎ কিনা সর্বদা, নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে। আগে ভালো করে দেখে নাও আমি কি লিখছি আর শুনতে থাকো মন দিয়ে, তারপরে আমি যখন উদাহরণ নিয়ে আলোচনা করব তখন দেখবে অসুবিধা হবে না। তাই সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে, তাই তাদের ভেঙে পৃথক ব্যাসবাক্য করা যায় না। পৃথক ব্যাসবাক্য করা যায় না হলো। এবারে সেকেন্ড পয়েন্ট যেটা আসবে, যদি পৃথক ব্যাসবাক্য করতে হয়, সেটা যে সবসময় আমরা পারবো তা নয়, কিন্তু যদি পৃথক ব্যাসবাক্য করতে হয় তাহলে সমস্যমান পদগুলির বাইরে অন্য পদের প্রয়োজন হয়। অন্য পদের প্রয়োজন হয়, ঠিক আছে? এবারে এই যে অন্য পদটা আমি যে লিখলাম, অন্য পদটা, এটা কিন্তু একদম ভীষণ অন্যরকম কোনো পদ নয়। মানে ধরো সমাসবদ্ধ পদে আছে এমনই একটা পদের সমার্থক শব্দ আমি ব্যাসবাক্যে আনলাম, ফলে একদম আকাশ থেকে পেড়ে আনছি না, কিন্তু আমার কাছে সমাসবদ্ধ পদে একটা পদ আছে, সেটারই একটা সমার্থক বা সিনোনিম আমি ব্যাসবাক্যে আনলাম। এবারে আমি একটু উদাহরণে যাচ্ছি, দুটো দিয়েই কিছু কিছু উদাহরণ করে দিচ্ছি। একটা ধরো আমি লিখলাম কৃষ্ণ সর্প। তুমি চট করে শুনে বলতেই পারো যে হ্যাঁ, এটার ব্যাসবাক্য হচ্ছে কৃষ্ণ যে সর্প, কারণ পূর্বপদ পাচ্ছি কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, পরপদ পাচ্ছি সর্প, সর্প মানে সাপ, তাহলে কৃষ্ণ যে সর্প মানে কালো রঙের যে সাপ। এইখানেই ভুলটা হবে, কারণ যে কোনো কালো রঙের সাপকে কিন্তু কৃষ্ণ সর্প বলা হয় না। কৃষ্ণ সর্প একটা বিশেষ জাতীয় সাপ, কেউটে সাপকেই বলা হয় কৃষ্ণ সর্প। তাহলে ব্যাসবাক্যটা এবার খেয়াল করো, কৃষ্ণ সর্প, কেমন? এবার ধরো আমি আর একটা লিখলাম, সেটা হচ্ছে কাঁচকলা। বাজারে কাঁচকলা পাওয়া যায়, কাঁচকলা কম বেশি আমরা সবাই খাই। এবার তুমি যদি বলো যে কাঁচা যে কলা, তার মানে ধরো সিঙ্গাপুরি কলা হোক, মর্তমান কলা হোক, কাঁঠালি কলা হোক, সেইগুলো যখন কাঁচা অবস্থাতে আছে তখন তাদের সবাইকেই কি কাঁচকলা বলা হবে? তা তো নয়। কাঁচকলা একটা বিশেষ জাতীয় কলা,
তাহলে এটার ব্যাসবাক্যটা কি হবে? কাঁচা কলা। এবারে তাহলে খেয়াল করো জিনিসটা কি হচ্ছে। জিনিসটা যেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা সমাসবদ্ধ পদ যেটা আছে ব্যাসবাক্য সেটাই করছি, শুধু আলাদা করে দিচ্ছি সমাসবদ্ধ পদটাকে। এখানেও দেখো সমাসবদ্ধ পদ যেটা ছিল সেটাই কিন্তু ব্যাসবাক্যে হয়ে যাচ্ছে। ফলে এইগুলোকেই আমরা বলছি যে যেখানে সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদা সমাসবদ্ধ থাকে, তাই তাদেরকে ভেঙে আলাদা করে কোনো ব্যাসবাক্য করা যায় না। এইগুলোকে আবার বলা হয় কি? এইগুলোকে বলা হয় অবিগ্রহ নিত্য সমাস। আমি অনেকগুলো জিনিসই দিয়ে দিচ্ছি, এটা এমনভাবেই আমি তৈরি করছি যাতে বিভিন্ন ক্লাসের পড়া এতে একসঙ্গে হয়ে যায়, ছোট ক্লাস, বড় ক্লাস, আরও উঁচু ক্লাস। অবিগ্রহ নিত্য সমাস মানেটাই হচ্ছে যেখানে পৃথক ব্যাসবাক্য হয় না। কেমন? যেখানে পৃথক ব্যাসবাক্য হয় না সেটাকেই আমরা বলছি অবিগ্রহ নিত্য সমাস। এবারে তাহলে আমাদের সেকেন্ডটা কি ছিল? যদি আলাদা ব্যাসবাক্য করতে হয় তাহলে সমস্যমান পদগুলির বাইরে অন্য পদের প্রয়োজন হয়। এটাকে আমি এক্সপ্লেন করেছিলাম এইভাবে যে সমাসবদ্ধ পদে আছে একটা পদ, তারই একটা সিনোনিম দিয়ে আমি ব্যাসবাক্যটা তৈরি করছি। কিরকম? ধরো আমি বললাম গ্রামান্তর। গ্রামান্তরের একই রকম এক্সাম্পল হতে পারে দ্বীপান্তর। আগেকার দিনে বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠানো হতো। বা তোমার ধরো আরও এক্সাম্পল হতে পারে যুগান্তর। গ্রামান্তর যদি আমি ভাঙি তাহলে আমি একটা তো পাচ্ছি গ্রাম, আর একটা পাচ্ছি কিন্তু অন্তর। এই অন্তর মানে কিন্তু মধ্যে বা মাঝে নয়, এই অন্তর মানে হচ্ছে অন্য। তাহলে তিনি গ্রামান্তরে আছেন মানে তিনি কিন্তু গ্রামের মধ্যে নেই, তিনি অন্য গ্রামে আছেন। তাহলে ব্যাসবাক্যটা একটু দেখো তো, অন্য গ্রাম। তাহলে সমাসবদ্ধ পদে আছে এই যে অন্তর কথাটা, এটারই আমরা একটা সমার্থক শব্দ নিয়ে এলাম অন্য, দিয়ে আমরা ব্যাসবাক্যটা তৈরি করলাম। একই রকমভাবে দ্বীপান্তর, বিপ্লবীদের দ্বীপান্তরিত করা হলো মানে অন্য দ্বীপে পাঠানো হলো। তাহলে দ্বীপান্তর মানে হচ্ছে অন্য দ্বীপ। ঠিক আছে? এবার যদি বলি যুগ যুগান্তর ধরে একই জিনিস চলে আসছে, তাহলে যুগ তো একটা হয়ে গেল। এবার যুগান্তর মানে কি হবে? যুগের মধ্যে? একেবারেই নয়, অন্য যুগ। তার মানে এক যুগ থেকে আরেকটা যুগ, আরেকটা যুগ থেকে আরেকটা যুগ, একই জিনিস হয়ে আসছে। তাহলে যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ। আবার আমি আরও একটা এক্সাম্পল ধরো এখানে ব্যবহার করলাম, সেটা হচ্ছে নামমাত্র। নামমাত্র খাবার খেয়েছি। নামমাত্র খাবার খেয়েছি, এখানটাতে দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে মাত্র। মাত্র কথাটার সিনোনিম হচ্ছে কেবল। আমরা অনেক সময় না কেবল মাত্র কথাটা ব্যবহার করে থাকি, যেটা ভীষণ ভুল কথা। কারণ কেবল মানেও শুধু, মাত্র মানেও শুধু।
তাহলে এইখানে এই যে কেবল কথাটা আছে, এটা দিয়েই আমি ব্যাসবাক্য তৈরি করতে পারি, যে কেবল নাম। নামমাত্র শ্রবণে পুণ্য অর্জিত হয়, শ্রীকৃষ্ণের নামমাত্র শ্রবণে পুণ্য অর্জিত হয়। তাহলে কেবল নামটুকু শুনলেই পুণ্য হয় মানুষের। তাহলে এই যে সমাসবদ্ধ পদে আছে যে মাত্র কথাটা, এই মাত্র কথাটারই আমি একটা সমার্থক শব্দ ব্যবহার করলাম কেবল, যেটা দিয়ে আমি ব্যাসবাক্যটা তৈরি করতে পারলাম। এবার এই ধরনের বিষয়টা, যেটা আমার এই সেকেন্ড ক্যাটেগরির মধ্যে পড়ছে, যে যদি পৃথক ব্যাসবাক্য করতে হয় তাহলে সমাসবদ্ধ পদে আছে এমন একটা পদের সমার্থক আমাকে নিয়ে আসতে হবে। এইগুলোকে ব্যাকরণে বলা হয় অসপদ বিগ্রহ, অসপদ বিগ্রহ নিত্য সমাস। যেখানে কি হচ্ছে, যেখানে সমাসবদ্ধ পদে আছে, যেটা আমি এইমাত্র বলতে বলতে গেলাম, সমাসবদ্ধ পদে আছে এমন পদের সমার্থক শব্দ, এমন পদের সমার্থক শব্দ ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে একটাকে বলা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, একটাকে বলা হচ্ছে অসপদ বিগ্রহ নিত্য সমাস, যেখানে সপদ, যে পদটা আছে সেটা দিয়েই করছি না, তার অন্য আরেকটা সমার্থক শব্দ আমি আনছি। তো এবারে যেটা আমার বলবার সেটা হচ্ছে নিত্য সমাসের কিন্তু কোনো ভাগ আনবে না। যদি দেখো যে হ্যাঁ নিত্য সমাস পাচ্ছি, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে গিয়ে নিত্য সমাস আনসারে এলো, প্লেন অ্যান্ড সিম্পল লিখবে নিত্য সমাস। ধরো তোমাকে বলা হলো মন্বন্তর, কি হবে সেখানে, অন্য মনু সমান সমান দিয়ে নিত্য সমাস। ক্লিয়ার সবার কাছে? তাহলে এইটা আমার হয়ে গেল নিত্য সমাসের যাবতীয় কিছু বিষয়। এবার আমি যাব অলোপ সমাসে। অলোপ সমাস, অলোপ সমাসের আগেকার নাম ছিল অলুক সমাস। তোমরা কোয়েশ্চেন পেপারে কিন্তু অলুক কথাটাও পেতে পারো, দুটো একই, অলোপ সমাস অলুক সমাস একই বিষয়। কি সেখানে ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, সমস্যমান পূর্বপদের বিভক্তি সমস্যমান পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে সমাসবদ্ধ পদে লুপ্ত হয় না। আমি দু রকম এক্সাম্পল নেব। একটা ধরো আমি বললাম রাজপুত্র, আর একটা ধরো আমি বললাম হাটে বাজারে। আচ্ছা, এবারে আমি দুটোর ব্যাসবাক্য লিখছি। রাজপুত্র আগের পড়া, সেখানে আমরা পেলাম রাজার পুত্র, আর হাটে বাজারে হাটে ও বাজারে। এবারে তাহলে
কি হচ্ছে জিনিসটা, এবারে তাহলে জিনিসটা যেটা হচ্ছে, খেয়াল করো, রাজার এখানে র বিভক্তিটা ছিল, দেখো সমাসবদ্ধ পদে র বিভক্তিটা নেই, লোপ পেয়ে গেছে। তাহলে এইখানে কিন্তু দেখো পূর্বপদের যে বিভক্তিটা সমাসবদ্ধ পদে থেকে গেছে, তাহলে এটাকেই আমরা বলছি অলোপ সমাস, যেখানে সমস্যমান পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লুপ্ত হয় না। ক্লিয়ার? এবারে তাহলে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যে অলোপ সমাস কিন্তু পুরো আলাদা কোনো সমাস নয়। এতক্ষণ আমরা যা পড়ে এলাম সেগুলোই অলোপ সমাস সবকটাই হতে পারে। দ্বন্দ্ব সমাসের যদি পূর্বপদের বিভক্তি লোপ না পায় তাহলে সেটা অলোপ দ্বন্দ্ব। আবার ধরো তৎপুরুষ, ধরে নাও করণ তৎপুরুষ, সেখানেও যদি পূর্বপদের বিভক্তি লোপ না পায় তাহলে সেটাও অলোপ করণ তৎপুরুষ সমাস। কিরকম, আমি এবার ছোট্ট ছোট্ট একটু এক্সাম্পলে যাচ্ছি। যেটা আমি ধরো এক্ষুনি বলছিলাম যে দ্বন্দ্ব সমাস, ধরো চোখে মুখে, একটা লিখলাম চোখে মুখে, একটা লিখলাম মেঘে ঢাকা, আরেকটা লিখলাম কলেজে পড়া, আরেকটা লিখলাম গায়ে হলুদ। ঠিক আছে, হলো। এবারে ব্যাসবাক্য করব। আমরা বলি না, গরম থেকে ফিরে এলে, বাইরে থেকে কেউ ফিরে এসছে গরমের মধ্যে, চোখে মুখে একটু জল দাও। তাহলে শুধু চোখে না, শুধু মুখে না, চোখে মুখে দুটোতেই, তাহলে উভয় পদের প্রাধান্য। তাহলে চোখে ও মুখে। এবার ব্যাসবাক্যটা খেয়াল করো, তুমি যদি ধপ করে লেখো দ্বন্দ্ব সমাস তাহলে ফট করে হাফ নম্বর চলে যাবে। সেখানে কি করতে হবে, অলোপ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে ডেফিনেটলি, কিন্তু অলোপটা আমাকে মেনশন করতে হবে, কারণ পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে থেকে গেছে, তাই আমি অলোপটা লিখতে বাধ্য। মেঘে ঢাকা, মেঘে ঢাকা, কিসের দ্বারা ঢাকা, তার মানেই করণ, তার মানেই অলোপ করণ। তৎপুরুষে তো এমনিতেই ভাগ লিখতে হয় না আমাদের, তৎপুরুষ সমাস। সবই করলাম, শুধু আগে অলোপ কথাটাকে জুড়ে দিলাম। এবার কলেজে পড়া, রামবাবুর কলেজে পড়া ছেলে আছে, তাহলে কলেজে পড়ে যে, ব্যাসবাক্যের শেষে যে বা যা বা যিনি থাকলে সেটা হয়ে যাবে উপপদ তৎপুরুষ সমাস। এখানে সেটাই, তাহলে এক্সট্রা কি লিখবো বলো, এক্সট্রা লিখবো অলোপ। এক্স্যাক্টলি, তাহলে অলোপ উপপদ তৎপুরুষ সমাস। এবার লাস্টেরটা, গায়ে হলুদ, আজকে রিমির গায়ে হলুদ, তার মানে গায়ে হলুদ, তাহলে এটা একটা রিচুয়াল অনুষ্ঠান, তাহলে গায়ে হলুদ দেওয়া হয়
যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। মধ্যপদলোপী বহুব্রীহি কিন্তু, সেখানে তাহলে কি হচ্ছে? অলোপ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। আমি সেই জন্যেই সবাইকে বারবার করে যেটা বললাম যে অলোপ সমাস পুরো আলাদা কোনো সমাস নয়। যা আমরা এতগুলো ক্লাসে পড়ে এলাম সেই প্রত্যেকটারই অলোপ হতে পারে যদি সমস্যমান পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ না পায়। একবার দেখে নাও। ক্লিয়ার? এবারে তাহলে আমি যাব বাক্যাশ্রয়ী সমাসে। এবারে আমি তাহলে যাচ্ছি বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী কথাটা থেকেই পরিষ্কার এটা এমন একটা সমাস যেটা একটা বাক্যকে আশ্রয় করে থাকবে। এবার কি বিষয় আমরা সেটা আগে একটু দেখে নিই। সেটা হচ্ছে একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা, একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ গঠিত হলে একটি দীর্ঘ সমাসবদ্ধ পদ গঠিত হলে তাকে বাক্যাশ্রয়ী বা মিশ্র সমাস বলে। কারণ অনেক রকম সমাস মিলেমিশে রয়েছে এটার মধ্যে, তাই এটাকে আমরা মিশ্র সমাস বলছি। আর যেহেতু একটা বাক্যকে আশ্রয় করে আছে তাই বাক্যাশ্রয়ী বলছি। সেকেন্ড পয়েন্টটা দেখো, দীর্ঘ সমাসবদ্ধ পদগুলি, দীর্ঘ সমাসবদ্ধ পদগুলি বাক্যকে আশ্রয় করে, বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে বলে এদের বাক্যাশ্রয়ী সমাস বলে। ঠিক আছে? তাহলে অনেক রকম সমাস মিলেমিশে আছে তাই মিশ্র সমাস। আর যখন তৈরি হয়ে গেল দীর্ঘ সমাসবদ্ধ পদটা, সেটা যেহেতু একটা বাক্যকে আশ্রয় করে আছে তাই সেটাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। তাহলে একাধিক সমাসবদ্ধ পদ তাই মিশ্র, আর দীর্ঘ সমাসবদ্ধ পদ সেটা একটা বাক্যকে আশ্রয় করে তৈরি হচ্ছে তাই বাক্যাশ্রয়ী সমাস। এবারে আমি জাস্ট একটা এক্সাম্পল নেব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। সবুজ বাঁচাও কমিটি। খুব ভালো করে খেয়াল করো, এখানে দুটো সমাস কিন্তু মিলেমিশে রয়েছে। সবুজ বাঁচাও তার মানে সবুজকে বাঁচাও। এবারে একটু পুরনো পড়া, কে বিভক্তি রয়েছে তার মানে এটা কর্মকারক, আর কারকের সঙ্গে সম্পর্কিত মানে এটা তৎপুরুষ, তার মানে এটা হয়ে যাচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। এটা একটা হয়ে গেল। এবার সবুজ বাঁচানোর জন্য কমিটি, অর্থাৎ কমিটির অংশটাও তো আমাকে ভাঙতে হবে।
সবুজ বাঁচানোর জন্য কমিটি। তাহলে এই যে জন্য কথাটা আসছে সেটাই হয়ে যাচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। হয়ে গেল নিমিত্ত তৎপুরুষ সমাস। তাহলে দেখো দুটো সমাস মিলেমিশে রয়েছে, দুটো আলাদা আলাদা সমাস, তাই এটাকে আমরা বলছি মিশ্র সমাস। আর বাক্যটা কোথায় আছে? এই যে সবুজ বাঁচাও, এটাই তো ইটসেলফ একটা বাক্য। তাহলে দীর্ঘ সমাসবদ্ধ পদটা একটা বাক্যকে আশ্রয় করে তৈরি হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। ক্লিয়ার? এবারে তাহলে আমি যেটাতে যাব সেটা হচ্ছে আজকের যে কোয়েশ্চেন্স সেটা আমি দেব। কিরকম? তাহলে এখানে আমি চলে যাচ্ছি প্রশ্নাবলী। 1 নম্বর এমসিকিউ আসছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি কি দিচ্ছি এমসিকিউতে দেখে নাও। বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠানো হলো। বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠানো হলো। আন্ডারলাইন করলাম দ্বীপান্তরে। ইনস্ট্রাকশনটা দিচ্ছি, রেখাঙ্কিত পথটি অপশন আসছে নিত্য সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। একটু ভালো করে বোর্ডটা দেখতে দেখতে যাবে। বহুব্রীহি সমাস, আর আসছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস হয়ে গেল। এবার 1.2 1.2 যেটা আসবে সেটা হচ্ছে হাটে বাজারে। আমি এই এক্সাম্পলগুলো ধরেই করেছি আজকে, তাই তোমাদের বোঝবার সুবিধের জন্য চেনা চেনা এক্সাম্পল আনছি, পরে আবার অচেনা ওয়ার্ড পাবে। হাটে বাজারে কি জাতীয় সমাস? হাটে বাজারে কি জাতীয় সমাস? প্রথম অপশন এলো দ্বন্দ্ব সমাস, খ অব্যয়ীভাব সমাস, গ অলোপ দ্বন্দ্ব সমাস, আর ঘ অলোপ তৎপুরুষ সমাস। হয়ে গেল এটা। এবারে এসএ কিউ আসবে, অর্থাৎ 2 নম্বরের যে কোয়েশ্চেন 1 মার্ক ইচ, সেইগুলো কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও। 2-এর 1, 2-এর 1-এ কি আসছে দেখো। 2-এর 1-এ যেটা আসবে,
যে সমাসকে ব্যাসবাক্যে বিশ্লেষণ করা যায় না, ব্যাসবাক্যে বিশ্লেষণ করা যায় না, তাকে কি বলে? হলো। এবার 2.2 অলোপ সমাসের একটি উদাহরণ দাও। এখানে কিন্তু সমাসবদ্ধ পদটা লিখে ব্যাসবাক্যটা ভেঙে দিতে হবে, তা নয়তো আনসারটা ইনকমপ্লিট থাকবে। অলোপ সমাসের একটি উদাহরণ দাও। আর 2.3 একই ব্যাপার, বাক্যাশ্রয়ী সমাসের একটি দৃষ্টান্ত দাও। অর্থাৎ এখানেও তোমাকে উদাহরণই চেয়েছে। হয়ে গেল এই অবধি আজকের পর্বের কোয়েশ্চেন্স। এবার আগের পর্বের উত্তর আমরা একটু আলোচনা করে নেব। আগের পর্বে কি ছিল? তাহলে এখানে আমি লিখছি উত্তরাবলী, ব্র্যাকেটে দিয়ে দিলাম পর্ব 7। এমসিকিউতে ছিল অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? খুব সিম্পল, ঘ পূর্ব পদ। এবার 1.2 কোয়েশ্চেন কি ছিল? ক্ষুদ্র অঙ্গ সমাসবদ্ধ পদটি কি হবে? ক অপশন, সেটা হচ্ছে প্রত্যঙ্গ। ঠিক যেভাবে প্রশাখা করেছিলাম সেইভাবেই প্রত্যঙ্গ। এবার 1.3 গ্রামকে গ্রাম কি জাতীয় সমাস? অপশন ঘ, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এর ব্যাসবাক্য হবে প্রতি গ্রাম। ঠিক আছে, হয়ে গেল। এবারে যেটাতে আমি যাব সেটা হচ্ছে 2.1 অব্যয়ীভাব সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? অব্যয়ীভাব সমাসের পূর্বপদ একটি উপসর্গ অর্থাৎ অব্যয় এবং সমাসবদ্ধ পদে, বলো কোন পদের অর্থ প্রাধান্য হবে? পূর্বপদের। সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে। হয়ে গেল। এবার 2.2 সেটা হচ্ছে যে প্রতিগৃহ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে আমি লিখলাম প্রতিগৃহ ব্যাসবাক্য হচ্ছে গৃহে গৃহে। একটা মিনিট, দুই পয়েন্ট 2 এর কোয়েশ্চেনটা ছিল সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত দাও। তাহলে আমি এখানে কি লিখলাম? উপদ্বীপ সমান সমান দ্বীপের সদৃশ। সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত হয়ে গেল। এবার 2.3 রয়েছে প্রতিগৃহ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। তাহলে আমি লিখলাম প্রতিগৃহ
ব্যাস বাক্য হচ্ছে গৃহে গৃহে, সমাসবদ্ধ পদ হচ্ছে অব্যয়ীভাব সমাসের কোনো ভাগ হবে না, সেই জন্য অব্যয়ীভাব সমাস। আর 2.4 যেটা বলা হয়েছিল আবাল্য, আবাল্য কথাটারও ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। তাহলে আবাল্য বাল্য হইতে, তুমি বাল্য থেকেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে এখানেও দেখো একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। আবাল্য রামায়ণ পড়ে বড় হয়েছি, তাহলে ছোটবেলা থেকে রামায়ণ পড়ে বড় হয়েছি, কতটা স্প্যান, ব্যাপ্তি। আ কথাটা একটা উপসর্গ, তাহলে এটাও হয়ে যাচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, সবার দেখে নিয়েছো সবাই? বেশ, আজকের ক্লাস তাহলে এখানেই আমি শেষ করলাম। আগামী দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততদিনে মন দিয়ে পড়াশোনা করে রেখো, আর সবাই ভালো থেকো। আর কমেন্টে জানিও যে আর কি কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে, বা কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে ভুলো না, আমি ডাউটটা ডেফিনেটলি ক্লিয়ার করে দেব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করছি। থ্যাংক ইউ এভরিবডি।